ডিএডি তৌহিদ, ডিএডি আব্দুর রহিম সহ বেশ কয়েকজন বিডিআরের সৈনিক, যাদেরকে বিডিআর বিদ্রোহের নেতা পরিচয় দিয়ে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে। বেলা ৩:৪০ বিডিআরের ১৪ দলের একটি প্রতিনিধি দল শেখ হাসিনার বাসভবন যমুনায় প্রবেশ করেন। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে করা গোপন সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিডিআরের ওই প্রতিনিধি দলটি যমুনায় শেখ হাসিনার সাথে বৈঠকের সময় সেখানে আর কাউকে থাকতে দেওয়া হয়নি, অর্থাৎ পিলখানার ভেতরে। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাক্ষী দাদা দুটি ভিডিও প্রকাশ করেছেন, এই ভিডিওতে স্পষ্ট হয়েছে যে পিলখানার বিডিআর হত্যাকাণ্ডে কারা জড়িত ছিল। সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে ঘোষণা দিয়েছেন, যে বক্তব্য দিয়েছেন, যে সতর্কবার্তা দিয়েছেন, এই সতর্কবার্তার উপর ভিত্তি করেই কিন্তু এই সাংবাদিক ইলিয়াস বিশেষ এপিসোড বের করেছেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। সেনা কর্মকর্তাদের ভাগ্যে কি ঘটেছিল সেই খবর একমাত্র শেখ হাসিনাকেই জানানো হয়েছিল। যমুনায় বৈঠক শেষে বিডিআরের প্রতিনিধি দল গেটের বাইরে আসার পর অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন। সেখানে নানান প্রশ্নের জবাব দেওয়ার পর ভেতরে কতজন শহীদ হয়েছেন সেটা নিয়ে জিজ্ঞেস করতেই ডিএডি তৌহিদকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় জাহাঙ্গীর কবির নানক। কতজন মারা গেছেন? হাসিনার সাথে বিডিআরের সেই বৈঠকের মূল উদ্দেশ্য অফিসারদেরকে বাঁচানো কিংবা বিডিআরের আত্মসমর্পণ নয়, বরং বিডিআরকে জানিয়ে দেওয়া হয়েছিল কোনোভাবেই আত্মসমর্পণ করা চলবে না। যদিও বৈঠকের পর জানানো হয় বিডিআর অস্ত্র সমর্পণে রাজি হয়েছেন, কিন্তু ডিএডি তৌহিদকে পিলখানার ডিজি বানানো থেকে শুরু করে পিলখানার পরবর্তী ঘটনাবলী সবই ছিল শেখ হাসিনার তৈরি করা নাটকেরই অংশ। মাননীয় প্রধানমন্ত্রী তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে, বিডিআর সদস্য ভাইদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের ঘটনার সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। সে বৈঠকের পর রহস্যজনক একটি বিষয় লক্ষ্য করা যায়। শেখ হাসিনা বিডিআরের প্রতিনিধি দলের সাথে বৈঠকে পিলখানায় আটকে পড়া নারী ও শিশুদের মুক্তির দাবি করলেও জিম্মি থাকা সেনা কর্মকর্তাদের মুক্তির বিষয়ে কোনো কথা বলেননি। ভিতরে যারা মহিলা, শিশু, সন্তানাদি নিয়ে যারা আটকা পড়েছেন হেডকোয়ার্টারের ভিতরে, তাদেরকে এই মুহূর্তে তারা যাওয়ার পরিস্থিতি ব্যবস্থা করে দিবেন। কেন শুধুই নারী শিশুদের মুক্তি চাওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর জানতে আমরা ২০০৯ সালের একটি জিজ্ঞাসাবাদের অডিও শুনে আসব, যেখানে পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে জাহাঙ্গীর কবির নানককে সেনাবাহিনীর বিশেষ একটি তদন্তকারী দল জিজ্ঞাসাবাদ করেছিলেন। যদিও সেই অনুসন্ধান আর চলতে দেওয়া হয়নি, তারপরেও সেদিনের জিজ্ঞাসাবাদে কি কথা হয়েছিল তার পুরো ক্যাসেটটি সেনাবাহিনীর একটি সূত্র আমাদের কাছে পাঠিয়েছে। এত বড় একটা নেগোসিয়েশন হলো, ডিজি এবং অফিসার বা ফ্যামিলিদের বেরিয়ে আসার ব্যাপারে কোনো আপনার স্টেটমেন্ট তো ছিল না, বা না বলছি যে আপনার মানে এটা নেগোসিয়েশন ডিলের মধ্যে এটা হলো না কেন, যে ঠিক আছে তোমরা এটা রাখো, এটা ছাড়ো, অস্ত্র দাও, এই কন্ডিশন সবাইকে ছেড়ে দিবে না, তাহলে তো কেউ যাবে নিয়ে আসবে বা ডিজির সাথে কথা হবে। আচ্ছা ঠিক আছে, সাধারণ ক্ষমা হবে, কিন্তু তার আগে আমি ডিজির সাথে কথা বলে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ওনারা ঢুকলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। না ওইটা আমি বলতেছি, যখন সাধারণ ক্ষমা ঘোষণার আগে লাস্ট একটা কন্ডিশন হওয়া উচিত ছিল যে আমি ডিজি যেহেতু আটকাছে বলতেছো, সুতরাং তোমাদের কাউকে পাঠাও, ডিজির সাথে আমি কথা বলে নিশ্চিত হতে চাই। মানে তখন কিন্তু অলরেডি দেশের 16 কোটি মানুষ কোনো না কোনোভাবে আন্দাজ করে ফেলছে যে ডিজি মারা গেছে। 4টার সময় প্রাইম মিনিস্টার অফিসে যখন আলাপ হয়, তা এই আলাপের মধ্যে ডিজির মৃত্যুর বিষয়টা আসলো না কি করে, বা অল ইন্টেলিজেন্স সোর্সেস মিস করলো কি করে, যে আপনার কোনো প্রেস ব্রিফিংয়েও এটা আসলো না অফিসার ফ্যামিলি। আপনার প্রেস ব্রিফিংয়ে শুধু জিম্মির ব্যাপার আসছে, বা ডিজি বা তার অন্যান্য অফিসারদের রিলিজের ব্যাপারে যারা আটক আছেন তাদেরকে পার্টিকুলার ডিজি কথা বলা হয়নি স্যার। আমার কথাই নাই, কিন্তু বলা ছিল যাদেরকে জিম্মি করছেন, বাট ইট ওয়াজ এ ক্যাজুয়াল কথা, নট না যে অফিসার ওকে ডিজি এবং অফিসাররা ফেরত আসবে অথবা 10 জন থাকবে বাকিটা। কিন্তু ওই ডিজি বিং দ্য মেইন সেন্টার ফোকাল পয়েন্ট অফ বিডিআর, আমাদের কিন্তু প্রথমে আসলে ডিজি আছে কিনা, এই জিনিসটা কিন্তু কোথাও কোনো প্রেস ব্রিফিং এ কোথাও মানে সাধারণ ক্ষমার আগে তো এই কন্ডিশন হতে হবে, যেটা হত্যাকারী তো সাধারণ ক্ষমা পেতে পারে। অল এরকম কিন্তু আলোচনা হয়েছে, কিন্তু পার্টিকুলারলি যে বলেন শুধু ওখানে বলা ছিল যে সকল মহিলা, শিশু এবং অফিসাররা যারা জিম্মি এই শব্দটা বলা হচ্ছে।
আপনি বলেছেন যে সমস্ত মহিলা শিশু, বাট ইউ নেভার টকড অ্যাবাউট অফিস ডিজি এবং অন্যান্য অফিসার। স্যার আমি আপনাকে আপনার ভিডিও ক্লিপটা শোনাতে চাচ্ছি না, একটু আমি দেখেন। সেনা কর্মকর্তাদের মুক্তি না চাওয়াটা কোনো ভুলবশত ঘটনা নয়, বরং শেখ হাসিনা জানতেন ওইসব কর্মকর্তাদেরকে এরই মধ্যে হত্যা করা হয়েছে, যে কারণেই তাদের মুক্তি না চেয়ে বরং নিহত সেনা কর্মকর্তাদের লাশ গুম এবং বেঁচে যাওয়া বাকি কর্মকর্তাদের খুঁজে খুঁজে মারার জন্য আরও কালক্ষেপণ করা হয়েছিল। সে কারণে বৈঠক শেষে বিডিআরের সদস্যরা পিলখানায় যাবার পর আবারও নতুন করে গোলাগুলি শুরু হয়। অপ্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় বিদ্রোহীরা তাদের অপকর্মের সুবিধার্থে পিলখানার অভ্যন্তরে বিশেষ বিশেষ স্থানে বিদ্যুৎ নিভিয়ে দেয়, কিন্তু সরকারের পক্ষ থেকে ওইসব এলাকায় বিকল্প ব্যবস্থায় আলোকিত করার কোনো ব্যবস্থা করা হয়নি এবং তদন্তকারী দল এ ব্যাপারে কোনো সদুত্তরও দেয়নি। প্রতিবেদনের পরের অংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে সরকার ঘোষিত সিদ্ধান্ত ও আলোচনার প্রেক্ষিতে পিলখানার ভেতরে আটককৃত অফিসার ও তাদের পরিবারের সদস্যদের বের করে আনার সুযোগ হতে পারে, এ চিন্তায় ডিএমপির 10টি ট্রাক ও 10টি বাস 4 নম্বর গেটের সামনে নিয়ে যাওয়া হয়। সেই 10টি ট্রাক ও 10টি বাসে করে কাদেরকে নেওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর পাওয়া গেলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। রাত 8টায় হোটেল আম্বালাইনে শুরু হয় নাটকের আরেক পর্ব। বিডিআর প্রতিনিধি দলের সাথে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের আবারও বৈঠক শুরু হয়। এ সময় তার সাথে পুলিশের আইজিপি, র্যাবের ডিজি, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ছাড়াও যথারীতি নানক ও আজমও উপস্থিত ছিলেন। এসব আলোচনাগুলোতে আসলে বিডিআরের কোনো সিদ্ধান্ত জানানোর সুযোগ ছিল না। সরকারের পক্ষ থেকে যা সিদ্ধান্ত নেওয়া হতো সেটাই বিডিআরের দাবি বলে প্রচার করা হয়েছে। ওই মিটিং শেষে গণমাধ্যমকে আবারও জানানো হয় বিডিআর অস্ত্র সমর্পণে রাজি হয়েছেন, তবে সেনাবাহিনীর কাছে নয়, তারা পুলিশের কাছে অস্ত্র সমর্পণ করবেন। কথা মতো রাত 1টায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং পুলিশের মহাপরিদর্শক সহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী একটি বিশেষ গাড়ি যোগে পিলখানার ভেতরে প্রবেশ করেন। আওয়ামী লীগের প্রতিনিধি দলের পিলখানায় যাবার মূল উদ্দেশ্য কি ছিল সেটা পরিষ্কার হয়ে যাবে তাদের সন্দেহজনক কিছু কার্যক্রম দেখলেই। প্রতিনিধি দলের প্রথমেই সেনাবাহিনীর জিম্মি থাকা কর্মকর্তাদের খুঁজে বের করার কথা থাকলেও সাহারা খাতুন সহ প্রতিনিধি দলটি কয়েকটি বাসায় গিয়ে মাত্র 15 জনকে উদ্ধার করে নিয়ে আসেন। অথচ সেনাবাহিনীর কর্মকর্তারা কোথায় আছেন, তাদের পরিবারের কি পরিণতি হয়েছে, এ ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি আওয়ামী লীগের ওই প্রতিনিধি দলটি। গণমাধ্যম যেন এ বিষয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে সেজন্যও শুধুমাত্র বিটিভির একজন পরীক্ষিত আওয়ামী সাংবাদিককে পিলখানার ভেতরে নিয়ে যাওয়া হয়, যার নাম মুশফিকা নাজনীন, যিনি মুন্নী শাহর ঘনিষ্ঠ বান্ধবী। 25 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনের সব অপকর্মের সাক্ষী সাংবাদিক মুশফিকা নাজনীনকে জিজ্ঞাসাবাদ করলে ওই রাতের অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। সেই রাতে সবচেয়ে রহস্যজনক ঘটনা হলো, হোটেল আম্বালায় বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়েছিল বিডিআর সেনাবাহিনীর পরিবর্তে পুলিশের কাছে অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। অথচ সরকারের প্রতিনিধি দলটি 10,000 বিডিআরের অস্ত্র জমা নিতে পিলখানায় আইজিপি ছাড়া কোনো পুলিশ সদস্য তাদের সাথে নেয়নি। ভেতরে কেন পুলিশ নিয়ে যাওয়া হয়নি সেই বিষয়টি জানতে 2009 সালের 27 ফেব্রুয়ারি অ্যাডভোকেট কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী দল। সেই রেকর্ডের একটি কপি আমাদের অনুসন্ধানে উঠে এসেছে। কোর্টের থেকে যখন বেরিয়ে আসেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে ঠিক আছে আপনারা জমা দিতে থাকেন, আমরা যাই। আমি যাই না জমা রাখার পর, যেটা উনি বাইরে এসেও মিডিয়াকে বলেছিলেন, হ্যাঁ ওনারা জমা দিচ্ছেন, আমি চলে আসছি। হ্যাঁ এইটাই মনে হয় চাবি নিচে না দিয়েছে। সকাল পর্যন্ত তারা সব জমা করে দেবে, সকাল পর্যন্ত তারা সব জমা করে দেবে। আমাদের 8টা সাড়ে 8টার মধ্যে আমরা আবার পুলিশের হ্যান্ড ওভার করে দেবে পিটিআই। এটাই কিন্তু ফাইনাল কথা আমাদের সাথে। সেই অনুযায়ী সকালে আমরা গেছি, মানে পুলিশকে হ্যান্ড ওভার করবে, কিন্তু কোনো পুলিশ যায়নি ভিতরে। সকালে তো পুলিশ না বলছি যে না, রাত্রে যে হ্যান্ড ওভার হলো, রাত্রে তো পুলিশের কাছে যায় নাই অস্ত্র, সুতরাং তাদের কাছে ছিল, তাদের কাছে রয়ে গেল। যাই হোক, পুরো ঘটনাটা যে পরিকল্পিত সেটা বিটিভির ধারণ করা ওই ফুটেজ দেখলেই বোঝা যাবে। বিডিআরের সকল সদস্যের অস্ত্র সমর্পণ করার কথা থাকলেও হাতে গোনা কয়েকজন তাদের অস্ত্র জমা দেয়। ছোট একটি টেবিলের উপর যখন বিডিআর সদস্যরা অস্ত্র জমা দিচ্ছিল, ঠিক একই সময়ে অন্য বিডিআর সদস্যরা অস্ত্র হাতে নিয়ে বীরের মতো পাশে হাঁটাহাঁটি করছিলেন। ঘটনার এখানেই শেষ নয়। অস্ত্র সমর্পণের নাটক শেষে যারা অস্ত্র জমা দিয়েছিলেন তারাই আবার জমা দেওয়া অস্ত্রগুলো হাতে তুলে নিচ্ছিলেন। বিটিভির ক্যামেরাম্যান হয়তো ভুলক্রমে নাটকের বাইরের ওই দৃশ্য ধারণ করে ফেলেছিলেন। 25 তারিখ রাত যতই গভীর হয়েছে, সরকারের ষড়যন্ত্র ততই দিনের মতো পরিষ্কার হতে থাকে। সরকারের পরিকল্পনায় রাতে বিডিআরের আত্মসমর্পণের দাবি করে পিলখানায় ঢুকা সরকারি প্রতিনিধি দল ভোর 4:10 বেরিয়ে আসে নিজেদের বাছাই করা মাত্র 15 জন জিম্মিকে উদ্ধার করে।
পাচ্ছি না তো, তারা তাহলে মানে যে কোনো হোস্টেজ রেস্কিউ আমরা উই আর নট সাকসেসফুল, আমরা সাকসেসফুল হইনি। মানে যে কোনো হোস্টেজ রেস্কিউ অপারেশনে প্রথম তো আমার হোস্টেজের কে কে আছে, অফিসার এবং তার পরিবার, কয়জন অফিসারকে আমার সাথে আনলাম, কয়জন প্লাস হোস্টেজের মধ্যে সব থেকে বড় হোস্টেজ যেটা ডিজি এবং তার পরিবার, তাদের কেউই আসলো না, তাদের বেঁচে আছে না মরে গেছে তাও জানলাম না, তাহলে হোস্টেজ অপারেশন কি হবে? সাকসেসফুল হইনি। ওরা তো আসলে হোস্টেজ রেস্কিউ করতে যান, ইনসিডেন্টালি যখন আমরা সাকসেসফুল হইনি নিয়ে আসছেন হয়তো ওরকম। নাটকের পর নাটক শেষে পরদিন সকাল শুরু হয় আরেক নাটকের মধ্য দিয়ে। 26 তারিখ সকাল 9টায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং ব্যারিস্টার তাপস আবারও পিলখানার 4 নম্বর গেটে উপস্থিত হন। ওদিকে 3 নম্বর গেটে আওয়ামী লীগের 200-300 নেতাকর্মী উপস্থিত হয়ে আবারও বিডিআরের পক্ষে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে মিছিলটি পিলখানার ভেতরে ঢুকে যায়। তবে ভেতরে যে কজন ঢুকেছিলেন তার চেয়ে কয়েক গুণ বেশি লোকজন নিয়ে পিলখানা থেকে কিছুক্ষণ পরে বেরিয়ে আসে আওয়ামী লীগের ওই মিছিলটি। 27 তারিখ তো 26 তারিখে একটা মাইক্রোবাসে করে বাইরের যে লোকেরা ভেতরে ঢুকেছিল তারা বের হয়ে যায়। 26 তারিখ দুপুর 2:30 12 সদস্যের মহাজোট মধ্যস্থকারী কমিটি গঠন করা হয়। আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের নেতৃত্বে এই কমিটি আবারও হোটেল আম্বালাইনে বিডিআরের সাথে লোক দেখানো বৈঠক করেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম আবারও 4 নম্বর গেট দিয়ে পিলখানায় প্রবেশ করেন। বিকেল 5টায় শেষবারের মতো আবারও ঘোষণা দেওয়া হয় বিডিআর অস্ত্র সমর্পণ করবে। মজার বিষয় হলো বিডিআর এবার আর পুলিশ কিংবা সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দেওয়ার কোনো শর্ত দেয়নি। তবে শর্ত না থাকলেও পুলিশের মাধ্যমে পিলখানার নিয়ন্ত্রণ নেয় সরকার। এর পরপরই শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। নানা ধরনের গুজব ছড়িয়ে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টাও মহল বিশেষ করছে, সে বিষয়েও সকলকে সজাগ থাকার আমি অনুরোধ জানাই। 27 তারিখ বাংলাদেশের মানুষের ঘুম ভেঙেছে ইতিহাসের নারকীয় এক হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে। শোকে বিহ্বল জাতির মেধাবী 57 কর্মকর্তার ক্ষত বিক্ষত এক একটি মরদেহ যেন গোটা জাতিকে দুমড়ে মুচড়ে শোকে স্তব্ধ করে দিয়েছিল। এভাবেই শেষ হয় শ্বাসরুদ্ধকর পিলখানা ট্র্যাজেডির 33 ঘন্টা। পিলখানার ঘটনা নিয়ন্ত্রণে আনতে কেন 2 দিন সময় লাগলো? একজন অফিসারকেও জীবিত উদ্ধার না করলে সরকার এই 2 দিনে আসলে কি পদক্ষেপ নিয়েছিল সেটা জানতে আমরা পিলখানা হত্যাকাণ্ডের শেষ 1 ঘন্টার একটি ঘটনা দেখে আসব। 27 তারিখ বিকেল 5টায় বিডিআরের অস্ত্র সমর্পণের ঘণ্টাখানেক আগে শেখ তাপসের নেতৃত্বে একটি দল শেষবারের মতো মাইকিং করে জীবিত কেউ থাকলে বের হয়ে আসার অনুরোধ করেছিলেন। মাইকিং শুনে যেসব সেনা কর্মকর্তারা জীবন বাঁচাতে গাড়ির কাছে গিয়েছিলেন তাদের একজন ক্যাপ্টেন তানভীর, যার লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি। আমাদের হাতে আসা একজন সিপাহীর জিজ্ঞাসাবাদের একটি রেকর্ডে ক্যাপ্টেন তানভীর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। উনি হচ্ছেন আমাদের এমপি তাপস। তখন উনি আমার দিকে বড় বড় করে চোখ থেকে তাকালেন। এমপি তাপস ওনাকে বলছে ঠিক আছে তাহলে গাড়িতে উঠে। আমি বললাম স্যার আমাকে নিয়ে যান, আমি এখানে একা কি করবো? বলছে না তুমি 1 নম্বর গেট দিয়ে, তারপরে বলতো 1 নম্বর গেট দিয়ে তুমি বাইরে চলে যাও। বুঝলাম ওনাকে গাড়িতে উঠে চলে যাবে। এর মধ্যে তারপরে স্যার আমার হাতে হাত রাখে একে বলে মহিত তুমি কোনো চিন্তা করো না, তুমি বাসা চলে যাও। চলে গেলেন গাড়ি নিয়ে, আমি চলে আসলো। অনুসন্ধানে জানা যায় বিডিআর সৈনিকদের জিজ্ঞাসাবাদের সময় গোপনে রেকর্ড করা এই বক্তব্যটি সিপাহী মুহিতের, যিনি বিডিআর হত্যা মামলার 70 নম্বর আসামি। জিজ্ঞাসাবাদের সময় একজন সেনা কর্মকর্তার কাছে সিপাহী মুহিত ক্যাপ্টেন তানভীরের ভাগ্যে আসলে কি ঘটেছিল তার বিশদ বর্ণনা দিয়েছেন। কোনোভাবেই কিছু হয় না। উনি এখান থেকে ফোনে কথা বললেন, আমার মোবাইলে কথা বললেন 2 বার। এক জায়গায় স্যার বললেন, আরেক জায়গায় চুরি করে কথা বললেন। তখন আমার মোবাইলেরও চার্জ নাই, মোবাইল বন্ধ হয়ে গেছে, আমিও কথা বলতে পারলাম না। আমি আরো স্যারের সাথে রাগারাগি করছি স্যার আপনার জন্য, আমিও আমার পরিবারের সাথে কথা বলতে পারলাম না। সিপাহী মুহিতের বক্তব্য অনুযায়ী ক্যাপ্টেন তানভীর সবশেষ তার স্ত্রীর সাথে মুহিতের মোবাইল ফোনে কথা বলেছেন এবং ফোনের চার্জ শেষ হয়ে যাবার পর লাইন কেটে যায়। ঘটনার সত্যতা জানতে আমরা তানভীরের স্ত্রীর সাথে কথা বলেছিলাম। তানভীরের স্ত্রীও ঠিক মুহিতের মতো একই বক্তব্য দিয়েছেন। ফোনে কথা বলতে বলতে কি ফোন কেটে গিয়েছিল, এরকম কিছু মনে করতে পারেন? এরকম ফোন হয় কেটে গিয়েছিল বা কোনো আর সাউন্ড পরে শুনতে পাইনি। তার মানে সিপাহী মুহিত এবং তানভীরের স্ত্রী দুজনের বক্তব্যে এটা পরিষ্কার যে ক্যাপ্টেন তানভীরকে বিডিআর নয়, তাপস নিজেই হত্যা করেছে। অতএব তাপসই বলতে পারবে তানভীর কি জীবিত নাকি তাকে মেরে ফেলা হয়েছে।
সপ্তাহ। আমাকে বললো যে ঠিক আছে কি করছে, আমি স্যার এখানে একজন অফিসার আসে। হ্যাঁ আসে, এখানে আসলো, আসা করে জিজ্ঞেস করলো যে আপনি কে? উনি বলছেন যে আমি ক্যাপ্টেন তানভীর। উনি হচ্ছেন আমাদের এমপি তাপস, যে লোকটা এই লোকটা হচ্ছে এমপি তাপস সাহেব। তখন উনি আমার থেকে বড় বড় করে চোখ থেকে তাকালেন এমপি তাপস, ওনাকে বলছে ঠিক আছে তাহলে গাড়িতে উঠে। সূত্র জানিয়েছে মোহিতের জিজ্ঞাসাবাদের এই রেকর্ডটি সিআইডিতে থাকাকালীন সেনাবাহিনী এবং র্যাবের কয়েক দফা জিজ্ঞাসাবাদ শেষে মোহিতকে সিআইডিতে জিজ্ঞাসাবাদের সময় মোহিত বলেন, আমার কোনো দোষ নেই, আমার অপরাধ একটাই, তা হলো জিজ্ঞাসাবাদে আমি ক্যাপ্টেন তানভীরকে তাপসের গাড়িতে তুলে দেওয়ার কথা সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে জানিয়েছিলাম। কোনো একটি জিজ্ঞাসাবাদের সময় তাপস নিজে উপস্থিত থেকে মোহিতকে নির্যাতন করেছেন বলেও অভিযোগ করতে শোনা যায় সিপাহী মোহিতের ওই গোপন রেকর্ডে। আমি তানভীর স্যারকে কথা তানভীর স্যারকে তাপস স্যারের গাড়িতে উঠে দিচ্ছি, উনি যা বলবে তাই। উনি যদি আমি বলে যে আমি ওনাকে পাঠাই না, তাহলে আমার বাড়ি যান। তিনি বলছি তাপসের কথা, আমাকে এমন পিছনে দিল, দিয়ে আমাকে নিয়ে আবার সেনের ভিতরে আসলো। রাখার পরে আবার লোক আসছে, তাপস সাহেব আসছে, তাপস সাহেবকে নিয়ে আসে। তারা এনে বলে স্যার ওই সাবার কথা সবাই আপনার বলে আপনাকে তানভীরকে নাকি আপনি নিয়ে আসছেন, নিয়ে আসছেন। সে এমন জোরে থাপ্পড় মারলো আমাকে একটা, আমি একটা বাড়িতে বলে গেলাম। উঠাইলো, উঠাই বলছে তুই এই কথা আর কখনো যাতে তোর মুখ দিয়া না আসে। পিলখানা ট্র্যাজেডির ৩৩ ঘন্টা মূলত সেনাবাহিনীর যেসব অফিসার বেঁচে ছিলেন তাদেরকে খুঁজে খুঁজে মারার জন্যই কালক্ষেপণ করা হয়েছিল, যে অভিযানের শেষ হয় তানভীরকে গুম অথবা খুন করার মধ্য দিয়ে। বিএম এর ক্যারেট দিয়ে দিতে পারতো, 5 জন করে প্রত্যেক বছর এখানে দেওয়া যায়, সেটা যদি না দিতে পারতো তাহলে তাদের দিতে পারতো। কিন্তু এরা তো জানে যে আমার অফিসার না, সে জানে যে এটা আর্মির অফিসার। আর্মি থেকে পার্মানেন্ট যদি চলে আসতো তাহলে সে জানতো এটা আমার অফিসার, কোন অবস্থায় মারতো না, মারতে গেলে নিজেদের মধ্যে যুদ্ধ লেগে যেত। পিলখানা ট্র্যাজেডি বলতে আমরা শুধুই 25 থেকে 27 ফেব্রুয়ারির হত্যাকাণ্ডকেই জানি, কিন্তু পিলখানার মূল ট্র্যাজেডির শুরু হয়েছিল বিডিআর অস্ত্র সমর্পণের পর। সিপাহী মোহিতের মতো যারাই মূল ঘটনা তুলে ধরতে চেয়েছিলেন তাদেরকেই ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। 2009 সালের মার্চের 3 তারিখ বিডিআরেরা কাজে যোগ দেওয়ার পর থেকে জিজ্ঞাসাবাদের নামে সেনাবাহিনী মোট 108 জন বিডিআর জওয়ানকে হত্যা করেছে। এদের মধ্যে কয়েকজন ঘটনার পরিকল্পনার সাথে জড়িত, বাকিরা গুরুত্বপূর্ণ সাক্ষী। নিরীহ এসব বিডিআর সদস্যদের মৃত্যুর কারণ, পোস্টমর্টেম রিপোর্ট কিংবা হত্যাকাণ্ডের তদন্ত কোনো কিছুতেই বিডিআর পরিবারকে হস্তক্ষেপ করতে দেওয়া হয়নি। এমনকি গণমাধ্যমে কথা বলা নিয়েও দেয়া হয়েছিল কঠোর নিষেধাজ্ঞা। পিলখানা হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদে যারাই সত্য ঘটনা তুলে ধরতে চেয়েছে তাকেই হত্যা করা হয়েছে, কারণ পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনার সাথে সেনাবাহিনী এবং আওয়ামী লীগের কোন কোন ব্যক্তি জড়িত ছিল তা একমাত্র বিডিআর সদস্যরাই জানত, যে কারণে বিডিআরের গুরুত্বপূর্ণ সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদের নামে নির্মমভাবে হত্যা করা হয়। আমি কেন 16 বছর জেল খাটলাম, এই জেল খাটার যে কারণ, এই কারণ আজ পর্যন্ত আমি আবিষ্কার করতে পারি নাই। আমার কাছে অত্যন্ত আশ্চর্যের কোয়েশ্চেন ছিল যে একটা নিরপরাধ মানুষকে কিভাবে 16টা বছর একটা দেশের বিচার বিভাগ আটকিয়ে রাখতে পারে। পিলখানার ভিতরে হত্যাকাণ্ডের সময় ভাই একটা পরিষ্কার একটা ছাই রঙের একটা পিক আপ ছিল। আমার সেলিম যেটা বলে, স্যার আমাদের মারার কোনো পরিকল্পনা ছিল না, দেখেন আমিও ইনজুর্ড, মানে রিকোয়েস্টেড গুলি তার হাতে লেগেছিল, আমাকে দেখাইছি, আমি দেখছি, তার কাছে কাগজও ছিল। তো আমি বললাম যে তুমি তো সবারে কাম 1 by 1 বললা, তোর ঘটনা এটা কেন? তো স্যার আমরা তো এর মধ্যে ছিলাম না, আমার কথা ছিল, আমাদের পরিকল্পনা একরকম ছিল, এখানে এটা ছিল না। কিন্তু বাইরে থেকে একটা পিক আপ আসে, এই পিক আপ থেকে গুলি করে। তো সেখানে তো স্যার আমাকেও চিনে না, ওই সারদের এক লাইনে ছিল, তো গুলিটা সারদের গায়ে লাগে, ওই গুলির একটা অংশ আমার গায়ে লাগে। এইটা করে সম্পূর্ণ বহিরাগত। আমি বিশ্বাস করি এটা ভারত থেকে আসা, যাদেরকে পরে সুন্দর করে পার করে দেওয়া হয়। একটা অংশ চলে যায় গাড়িতে করে আসাদুজ্জামান নূর এলাকার ওই এলাকা দিয়ে, আরেকটা অংশ যায় বিমানে। এই অংশটাকে ফলো করে ডিজিএফআই, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এয়ারপোর্টে। আমি সেটা বেড়ে যায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে, আঞ্জুমান মফিজের এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে চলে যায়। তো এটা সম্পূর্ণ বহিরাগত পরিকল্পনা। সহযোগিতা করে আমাদের কিছু সেনাবাহিনী অফিসার, ভিতরে ছিল কর্নেল শামস, তার ব্যাটালিয়নের সদস্য, আর বাইরে তো বললাম রেজানুর কাজ করে নাই। আর আমাদের শেখ হাসিনা যদি থাকে জড়িত, কি কি কাজ করবে, কাজ করতে পারে নাই। তবে আমি মনে করি দায়িত্ব পালনের অনীহা, এই কারণে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আমাদের দুর্ভাগ্য, মইনুল আমাদের সেনাপ্রধান ছিলেন, এটা আমাদের লজ্জা।
পরবর্তীতে সেনাপ্রধান থাকেন জেনারেল মুবিন, ইনিও এই অনাচার করে গেছেন। হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন পিলখানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান। দরবার হলে সেদিন কি ঘটেছিল তার সবচেয়ে কাছ থেকে তিনিই দেখেছিলেন। সে ছিল মেন সাক্ষী। আমাকে বলছে যে আমরা 3 জন মেন সাক্ষী, এখন 3 জন মেন সাক্ষী হান বাঁচায় না মাইরে ফেলায় তো জানি না। আমি বলছি যে তুমি যা যা হয়েছে ওখানে দরবারে যা অফিসাররা বলছে এগুলো বলতে গেলা কেন? বললে কি হবে? সত্যি কথা বলবো না? হাসিনা ইচ্ছে করে মারছে, বলবো না? আমি যদি মরে যাই মরে যাবো, তার অসুবিধা। পিলখানা জামে মসজিদের ইমাম সাহেব শুধু দরবার হল নয়, আরো অনেক কিছু সাক্ষী ছিলেন। ঘটনার কয়েক মাস আগে থেকেই শুক্রবার জুম্মার নামাজের শেষে যেসব গোপন মিটিংগুলো হতো সেখানে বিডিআরের সৈনিকদের সাথে তাপস, নানক এবং আওয়ামী লীগ নেতা তোরাব আলী সহ অনেককে উপস্থিত থাকতে দেখেছিলেন মসজিদের ইমাম সিদ্দিকুর রহমান। এই ডিসেম্বর মাস থেকে প্রতি শুক্রবার আমাদের মসজিদে আসতো, আইসা নামাজ পড়ে তারপর বলতো কি মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আপনারা যান, মুয়াজ্জিন সাহেব আপনি পরে এসে একটু মসজিদ আটকাইয়েন, আমরা একটু কথা বলি। কিছু লোক নিয়ে উনি মসজিদের মাঝখানে বসে কথা বলতো, চারপাশে দরজা আটকাইয়া, তাই ওগুলো বাইরে থেকে শোনার কোনো কায়দা নেই, শোনা যাইতো না। এরকম প্রতি শুক্রবার করতো। ওই যে হাজি সেলিম নাকি ওনার নাম, আমাকে হুজুর যখন বাসায় আসছে দরবার হল থেকে, তারপরে মানে উনি ঘরে পায়চারি করে আর মানে পান খায় আর পাগলের মতো করতেছে যে এইসব কাহিনীর জন্য হয়েছে, এসব তো আমাদের সৈনিকরা করবে না, কখনোই আমাদের সৈনিকরা অফিসারের উপরে আক্রমণ করবে না। যেভাবে গুলি করতে করতে ভিতরে ঢুকে গেছে, আর একজন হিন্দিতে কথা বলে, ইংলিশে কথা বলে, কমেন্ট করে ওদেরকে। পিলখানা জামে মসজিদের পেশ ইমাম তার পরিবারকে জানিয়েছিলেন দরবার হলে বিডিআরের একজন সৈনিক প্রথমে অস্ত্র ধরলেও প্রথম হত্যা করা হয় বিডিআরের একজন সৈনিককে, যে কারণেই সৈনিকেরা উত্তেজিত হয়ে উঠেছিলেন। তারপরেও বিডিআরের সৈনিকেরা কোনো অফিসারকে গুলি করেননি, বরং একটি আতঙ্কের পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই কয়েকজন অজ্ঞাত মুখোশধারী দরবার হলে ঢুকে অফিসারদেরকে এলো পাতাড়ি গুলি করতে থাকেন। যারা আমাদের সৈনিক তারা কিন্তু উপরে গুলি করছে, তারা কিন্তু ভিতরে গুলি করেনি, গায়ে গুলি করেনি, তাদেরকে গুলি করার অর্ডার দিয়েছে। একজন মানে বলতেছে আমাদের বাসার সামনে থেকে যায় এক বাবুর্চি, হাতে একটা লাঠি। তখন আমার ছেলে আবার ওয়ালের উপর থেকে বলতেছে আঙ্কেল আপনি লাঠি নিয়ে যান কেন? আমি যদি লাঠি না নিই না আমার নাকি মেরে ফেলবে। এখন এরা ভয়ে এরা অস্ত্র নিছে, কিন্তু এরা গুলি করে নাই। এরা কি করছে, ওই ছাদের দিকে গুলি করছে, উপরে গুলি করছে, এই করিডোরে ওরা বের হয়ে চলে গেছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদেও ইমাম সাহেব একই কথা বলেছিলেন, কিন্তু বহিরাগতদের হিন্দিতে কথা বলার বিষয়গুলো বাদ দিয়ে সরকারের লিখে দেওয়া সাক্ষী দেওয়ার জন্য ইমাম সাহেবকে চাপ দেওয়া হয়। কিন্তু ইমাম সাহেব সেই চাপে মিথ্যা সাক্ষী দিতে রাজি হননি, যে কারণে তার উপর শুরু হয় শারীরিক এবং মানসিক নির্যাতন। আমাকে স্টেটমেন্ট ওখানে চেঞ্জ করতে বলছে, আপনার স্টেটমেন্ট সবগুলো ডিলিট করে আমরা নতুন যেটা বলবো সেইটা আপনি দেবেন, সেই বয়ান রেকর্ড করব। এটার জন্য খুব চাপ দিয়েছে। চাপ দেওয়ার পর উনি বলছে যে আমি কোনোদিন এটা পাল্টাবো না, কারণ আমি যা চোখে দেখছি এবং আমি যা যা দেখছি, যা যা ঘটনা ঘটছে এগুলো আমি বলবোই, এটা ছাড়া আমি মিথ্যা কথা বলতে পারবো না, সেটা আপনারা যা করেন করেন। তখন তারা নিয়ে একটা সৈনিকের মানে লজ্জাস্থানে নাকি কারেন্ট দিয়ে শক দেয়, এইটা দেখাইছে দেখাইছে উনি মানে আমি ওই সময় মানে অজ্ঞান হয়ে যাই, এরকম অবস্থা হয়ে গেছিল আমার। আমি মানুষ এরকম কিভাবে করে। তারপরেও ইমাম সাহেব কোনোভাবেই মিথ্যা বলতে রাজি না হয় 2009 সালের 12ই মার্চ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যাওয়া হয় তাকে। সেদিনই ছিল তার জীবনের শেষ দিন। নিজের পায়ে হেঁটে যাওয়া মানুষটি পরদিন পরিবারের কাছে লাশ হয়ে ফিরে আসেন। বিডিআর এর 3টা থেকে 6টা পর্যন্ত কি চিকিৎসা হয়েছে এবং ঢাকা মেডিকেলেও যে কি চিকিৎসা হয়েছে আমরা তো কোনো চিকিৎসার কিছুই জানি না। এবং পোস্টমর্টম রিপোর্ট কি আসলো, আসল রিপোর্ট, যে সেই রিপোর্টটা আমাদেরকে দিল না। পিলখানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলামের মৃত্যুর কারণ হিসাবে পরিবারকে জানানো হয়েছিল হার্ট অ্যাটাক। ইমাম সাহেবের মতো 3 তারিখের পর থেকে হঠাৎ করেই পিলখানা থেকে ধরে নিয়ে যাওয়া বিডিআর সদস্যদের হার্ট অ্যাটাক এবং আত্মহত্যার সংখ্যা বাড়তে থাকে, যা ছিল মূলত সেনাবাহিনীর বিডিআর সদস্যদেরকে হত্যার একটি দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি, কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন। সাংবাদিক ইলিয়াসের এই বিশেষ প্রতিবেদন আপনার কাছে কেমন লাগলো তাও লিখতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।